হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকে jQuery আরও একটা ইন্টারভিউয়ের এপিসোড। এই এপিসোডে আজকে আমরা শিখব কী করে আমরা একটা গ্যালারি তৈরি করতে পারি, ইমেজ গ্যালারি। এবং এই যে গ্যালারিটা আমরা তৈরি করব সেটা আমরা jQuery ইউজ করব। তো এখানে যে ফাংশনালিটি হবে সেটা খুব বেশি কমপ্লিকেটেড কিছু নয়, একটা সিম্পল জিনিস তৈরি করব, কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে এখান থেকে। তো প্রায়শই ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন করে থাকে। তো এই একটা প্রজেক্ট করার মাধ্যমে আপনারা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আপনারা এই কনসেপ্টটা বুঝতে পারলে সেগুলোর আনসারও করতে পারবেন। ওকে, আর ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেবেন এইখানে এই কনসেপ্টটা বুঝতে পারলেন কিনা। আর যদি কনসেপ্টটা বুঝতে অসুবিধা হয় তাহলে অন্য আরেকটা কোনো এপিসোডে আমরা এইটার ওপরেই, এই কনসেপ্টের ওপরেই অন্য একটা এক্সাম্পল আমরা বানাবো, টিউটোরিয়াল। ওকে, তো আজকের যে কনসেপ্টটা হবে সেটা হলো, আমি যখন এই বাটনগুলোতে ক্লিক করব, অর্থাৎ এই যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলোতে আমি যখন ক্লিক করব তখন এই ইমেজটা এখানে ডিসপ্লে হবে, অর্থাৎ প্রিভিউ হবে। তো আমি যে ইমেজের ওপরেই ক্লিক করব না কেন, সেই ইমেজটা এখানে কিন্তু রিফ্লেক্ট করাতে হবে। এবং এই ইমেজের মধ্যে একটা অল্ট টেক্সট আছে, সেই অল্ট টেক্সটটাকে এখানে শো করাতে হবে। তো এক্ষেত্রে আমি কি করেছি, এখানে একটা থাম্বনেলস কন্টেনার বলে একটা ডিভ নিয়েছি এবং এর মধ্যে আমি কিছু ইমেজ নিয়েছি এবং প্রত্যেকটা ইমেজের একটা কিন্তু অল্ট টেক্সট রয়েছে, মানে ইমেজ 1, 2, 3, 4, এটা আপনি আপনার পছন্দ মতো জিনিস দিয়ে নিতে পারেন। এবং আমি কিছু সিএসএস লিখেছি, যেমন এই যে ক্লাস যেটা রয়েছে, এই ক্লাসটা অ্যাক্টিভ একটা ক্লাস আছে যেটা প্রথম যে ইমেজটা সেই ইমেজটাকে হাইলাইট করেছে। অর্থাৎ এই ইমেজটা দেখতে পাচ্ছেন যে এটার অপাসিটি আছে এবং এটা কালারফুল। আর বাকি যে ইমেজগুলো আছে সেগুলো কিন্তু গ্রে স্কেল, আর এগুলোর অপাসিটি কিছুটা কমানো আছে। তো এটা সিম্পল সিএসএস। এটা আপনারা যদি মনে করেন যে এই সিএসএসটা ইউজ করবেন, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমরা এই কোডটা প্রোভাইড করে দেবো। সিম্পল সিএসএস। আপনি যখন jQuery শিখছেন তো তখন এই সামান্য জিনিসগুলো আপনার জানা থাকা উচিত। আর বড় একটা ইমেজ আছে, অর্থাৎ যে প্রিভিউ ইমেজ আছে, এই প্রিভিউ ইমেজের মধ্যে কিন্তু আমার সেই মেইন যে ইমেজটা সেটা আছে। আর এর নিচে একটা ফিক ক্যাপশন বলে ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যে কিন্তু আমি প্রথমে ইমেজ 1 এটা দিয়ে রেখেছি, পরে এটা আমরা রিপ্লেস করব। তো এই মুহূর্তে আপনারা এইখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি আপনাদের এই সিএসএসটা প্রয়োজন হয়। খুব সিম্পল একটা সিএসএস আছে। তো এক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনারা সিএসএসটা নিজেরা লেখার চেষ্টা করুন, ঠিক আছে? কমপ্লিটলি কপি না করে নিজেরা বুঝে একটু বানানোর চেষ্টা করুন বা আপনাদের মতো স্টাইল দেওয়ার চেষ্টা করুন। ওকে? আর এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে না। তো এটা অফ রাখলাম। আর বাকি জিনিসটা আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। তো আর কথা না বাড়িয়ে আমরা প্রজেক্টে চলে যাচ্ছি। তো সবার প্রথমে আমাকে কি করতে হবে, এখানে যে প্রিভিউটা যেটা আছে, এই যে প্রিভিউ যে ডিভটা, তার মধ্যে যে ইমেজটা আছে সেটাকে প্রথমে আমাকে ধরে নিতে হবে, কারণ মেন কাজটা কিন্তু এখানে হবে। অর্থাৎ এই ইমেজটার সোর্সটাকে আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। মানে এখানে এই যে সোর্সটা আছে, এই সোর্সটাই কিন্তু অ্যাকচুয়ালি রিপ্লেস হবে। অর্থাৎ এই যে ইমেজগুলোর সোর্স, এই ইমেজগুলোর সোর্স যদি আমি কোনো প্রকারে এখানে প্রবেশ করিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি যখন এই ইমেজের ওপরে ক্লিক করব, তো এই ইমেজের সোর্সটাকে আমি যদি কোনোভাবে গ্র্যাব করতে পারি, এটাকে ধরতে পারি, গেট করতে পারি এবং সেটাকে আমি যদি এখানে পুশ করতে পারি তাহলে কিন্তু আমার এই কাজটা কমপ্লিট হবে। তো এতটুকুই হলো আমার কাজ। আর নেক্সট যে কাজটা হবে, যে ইমেজের ওপরে আমি ক্লিক করছি সেই ইমেজের অল্ট যে টেক্সটটা, সেই টেক্সটটাকে আমাকে প্রথমে ধরতে হবে এবং এই টেক্সটটাকে আমাকে এই ফিক ক্যাপশনের মধ্যে কিন্তু প্রবেশ করাতে হবে। এটা হলো দ্বিতীয় কাজ। এবার ওভারঅল যে কাজটা হবে সেটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে বুঝে যাব। আর এই কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করবেন। যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার jQueryর অনেকটা পথ আপনি এগিয়ে যাবেন এই সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে। তো সবার প্রথমে আমি কি করছি, এখানে কিছু ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, যেমন প্রিভিউ
প্রিভিউ নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং এই ভ্যারিয়েবলের মধ্যে আমি কি করব, এই ভ্যারিয়েবলের মধ্যে প্রিভিউ নামে এই যে ডিভটা আছে এই ডিভটাকে প্রথমে আমি ধরলাম, ধরার পরে এর ভিতরে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমি টার্গেট করে নিচ্ছি এইভাবে। এটা সিম্পল সিএসএস এর মতো আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমি কি করব, এখানে যে আমার এই যে থাম্বনেল কন্টেনার যেটা আছে সেটাকেও আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করিয়ে নিচ্ছি। ওকে, আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা এইভাবে লিখে থাকবো। তো কন্টেনারটাকে এখানে আমি ধরলাম, এটা যেহেতু একটা ক্লাস তো আমাকে ডট দিতে হবে। আচ্ছা, তো আমি এটাকে ধরে নিয়েছি। এরপরে আমার কি হবে, একটা ফিক ক্যাপশন বলে আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে, এই ভ্যারিয়েবলের মধ্যে আমি এই যে ফিক ক্যাপশনটা আছে সেটাকে কিন্তু আমি এখানে ধরে নিলাম। ওকে, কারণ এটা আমার প্রয়োজন হবে, এর ভিতরে টেক্সটটাকে আমাকে কিন্তু লিখতে হবে। তো এই তিনটে হলো আমার আপাতত ভ্যারিয়েবল, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তারপরে আমরা আবার নিতে পারবো। আমরা এইটা ভ্যারিয়েবলে সেভ না করে এর উপরে ডাইরেক্ট কাজ করতে পারতাম, কিন্তু যদি আমার এই প্রিভিউ বা এই এলিমেন্টগুলো যদি আমার বারবার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা সাধারণত ভ্যারিয়েবলে স্টোর করে রাখি, ক্যাশে করে রাখি। ওকে, তো এতে পারফরমেন্স বেটার হয়। এবার আমাকে কি করতে হবে, এই যে ফিক ক্যাপশন যেটা আছে সবার প্রথমে আমি এখানে যে ইমেজ 1 ছিল আমি এখানে লিখে রেখেছিলাম প্রথমে, এটাকে আমি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পরে আমি ডমটা যেই লোড হবে তো আমি প্রথম ইমেজের যে অল্ট টেক্সট আছে সেটাকে আমি কি করব, এর মধ্যে প্রবেশ করিয়ে দেবো। তো সবার প্রথমে আমাকে কি করতে হবে, এই ইমেজ 1 মানে প্রথম ইমেজের এই অল্ট টেক্সটটাকে যে কোনো উপায়ে ধরে নিতে হবে। তো আমি কি করব, সবার প্রথমে এটাকে ধরবো, ধরার পরে আমি এর যে চিলড্রেনগুলো আছে অর্থাৎ এই ডিভটার চিলড্রেন এরা কিন্তু এই এতগুলো ইমেজ, তো প্রথম ইমেজটাকে টার্গেট করব এবং প্রথম ইমেজের অল টেক্সট যেটা আছে সেটাকে আমি ধরে নেব। তো অর্থাৎ আমি কি বলতে চাইছি, আমি যদি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিই আর এর নাম রেখে দিলাম টেক্সট, অথবা এইভাবে লিখতে পারি অল্ট টেক্সট, অল টেক্সট। তো সেই অল টেক্সটটা কি হবে, থাম্বনেল কন্টেনার এইটা, তার ভিতরে চিলড্রেন আছে। তো এই চিলড্রেন কতগুলো, 5টা। আমার কোনটা দরকার, প্রথমটা। তো আমি কিন্তু ইকুয়াল টু মানে ইকিউ লিখে 0 দিতে পারি। তো এই যে 0টা দিলাম, এই 0 কথার অর্থ এখানে আমরা গুনছি যখন তখন এটা 5টা, কিন্তু যখন যে কোয়েরি কাউন্ট করছে তখন কিন্তু 0 1 2 3 4 এভাবে কাউন্ট করছে, 0 থেকে কাউন্ট হচ্ছে। তারপরে আমি কি করব, আমি কিন্তু এই প্রথম এলিমেন্টটাকে ধরে নিয়েছি, ধরে নেওয়ার পরে আমি এখানে এসে লিখব অ্যাট্রিবিউট, এটিটিআর। কোন অ্যাট্রিবিউটটা আমি ধরতে চাইছি, অল্ট, অল্ট এই অ্যাট্রিবিউটটা ধরলাম। তো এটার ফলে কি হয়েছে, এই যে ইমেজ 1 যে টেক্সটটা সেটা কিন্তু এখন এই অল্ট টেক্সটের মধ্যে জমা হয়ে গেছে, স্টোর হয়ে গেছে। এবার সিম্পলি আমাকে কি করতে হবে, এই যে ফিক ক্যাপশন আছে এই ফিক ক্যাপশনটাকে আমি এখানে ধরবো এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটটাকে লিখে আমি এই যে অল্ট টেক্সট যে ভ্যারিয়েবলটা সেটা লিখে দেবো। এখানে যেহেতু আমি ভ্যারিয়েবল লিখছি তো সেক্ষেত্রে কিন্তু আমাকে কোটেশন দিতে হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখব এই ইমেজ 1-এর টেক্সটটা এখানে চলে এসছে। তো এটা আমি টেস্ট করার জন্য আমি এখানে টেক্সটটাকে আমি চেঞ্জ করে দিলাম। আমি যদি সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখবেন এই টেক্সটটাই কিন্তু এখানে এসছে। তো এখন প্রমাণিত হয়েছে যে আমি প্রথম যে ইমেজের অল টেক্সট আছে সেই টেক্সটটাকে এখানে প্রবেশ করাতে পেরেছি। তো আমাদের প্রথম স্টেপের কাজটা শেষ হলো। এবার নেক্সট স্টেপ কী হবে, নেক্সট স্টেপ এটাই হলো অ্যাকচুয়াল কাজ। আমাকে এই থাম্বনেল কন্টেনারটাকে ধরে নিতে হবে, ধরে নিয়ে এর উপরে আমাকে অন লিখে তারপরে কিন্তু এই যে ক্লিক ইভেন্ট যেটা লিসেনার সেটাকে অ্যাপ্লাই করতে হবে এবং আমি চাইছি এর উপরে ক্লিক করে সেই ক্লিকটাকে ভিতরে স্প্রেড করিয়ে দিতে, মানে ছড়িয়ে দিতে। মানে আমি অ্যাকচুয়ালি এর উপরে ক্লিক করব কিন্তু এই ক্লিকটা ভিতরে ছড়িয়ে পড়বে কিসের ওপরে,
ইমেজের উপরে। আমি একই কাজ ডাইরেক্ট কিন্তু এই ইমেজের উপরেও করতে পারতাম, কিন্তু একটু এফিশিয়েন্ট ওয়েতে করতে হলে আমাদেরকে এইভাবে করা উচিত। বিশেষ করে ডাইনামিক্যালি যদি হতো এইগুলো, তাহলে এই পদ্ধতিটা আরও বেশি প্রয়োজন হতো, আর অবশ্যই প্রয়োজন হতো। এক্ষেত্রে আমরা দুটোভাবেই করতে পারি। তো আমরা প্র্যাকটিস করার জন্য কি করছি, প্যারেন্টের ওপরে আমরা হিট করছি, এবং সেই প্যারেন্টের ভিতর থেকে ইভেন্ট ডেলিগেশন পদ্ধতির মাধ্যমে, আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে ইভেন্ট ডেলিগেশনের, সেটা দেখবেন, বুঝতে পারবেন। তো সেটা থেকে আমরা কি করছি, এই ভিতরে ক্লিকটাকে ছড়িয়ে দিচ্ছি। ওকে, তো সবার উপরে এই ক্লিকটা ছড়িয়ে পড়বে। এবার আমি এখানে একটা ফাংশন লিখব। এটা কি ধরনের ফাংশন? এটা একটা অ্যানোনিমাস ফাংশন, কলব্যাক ফাংশন। ওকে, তো এই যে ফাংশনটা, এই ফাংশনটার কাজটা কি হবে? কাজটা হবে যে আমি যে ইমেজের ওপরে ক্লিকটা করলাম, অর্থাৎ এই যে ইমেজটা লিখেছি, তো এখন তো একাধিক ইমেজ আছে, তো আমি কি করে বোঝাবো যে আমি কোন ইমেজের ওপরে ক্লিক করলাম? তো এই যে দিস যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা নিজে থেকে বুঝে নেবে যে কোন ইমেজের ওপরে আমি ক্লিকটা করছি। তো যে ইমেজের ওপরে আমি ক্লিকটা করব, সেখানে আমি সবার প্রথমে কি করব, একটা ক্লাস অ্যাড করতে চাইছি, অ্যাড ক্লাস। এই ক্লাসটা কি? এই ক্লাসটা হবে অ্যাক্টিভ। তো এটা কেন করলাম একবার চেক করে দেখে নিই। সবার প্রথমে, তো প্রথম ইমেজটা অ্যাক্টিভ ছিল। এবার যদি আমি সেকেন্ড ইমেজে ক্লিক করি, তাহলে দেখুন এটা অ্যাক্টিভ হয়েছে, নেক্সট অ্যাক্টিভ হয়েছে, এটা অ্যাক্টিভ হয়েছে, এটা অ্যাক্টিভ হয়েছে। তো অ্যাক্টিভ ক্লাস অ্যাড হয়েছে বলেই এগুলো কিন্তু কালারটা ফেরত পেয়েছে, এটুখানে বোঝা যাচ্ছে। আপনারা ইন্সপেক্ট করে দেখে নেবেন। কিন্তু এক্ষেত্রে যে ইস্যুটা হলো যে সবকটাতেই এখন অ্যাড হয়ে গেছে, তাই না? তো আমি চাইছিলাম যে আমি যেটাতে ক্লিক করব পার্টিকুলার সেটাতেই অ্যাড হবে, বাকিগুলোতে অ্যাড হবে না, বা যদি থেকে থাকে তাহলে সেই ক্লাসটা ছেড়ে দেবে। তো এই কাজটা আমি করতে চেয়েছিলাম। ওকে, তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমি এই জিনিসটাকে আগে একবার টেস্ট করে নেব। কীভাবে টেস্ট করব? ইফ দিস, অর্থাৎ যে ইমেজটার ওপরে আমি ক্লিক করছি, এটার অর্থ হলো আমি পার্টিকুলার যে ইমেজের ওপরে ক্লিক করছি, এটা ম্যাটার করছে না আমি যে কোন ইমেজের ওপরে ক্লিক করছি। তো আমি বলছি যে ইমেজটার ওপরে আমি ক্লিক করছি, সেই ইমেজের মধ্যে অ্যাড ক্লাস অ্যাক্টিভ, এটা আমি লিখছি। কিন্তু এখানে আমাকে একটু পরিবর্তন করতে হবে, এখানে অ্যাড ক্লাস হবে না, এটা হবে হ্যাজ ক্লাস। ওকে, হ্যাজ ক্লাস কসার অর্থ হলো যদি সেই পার্টিকুলার ইমেজে যদি অ্যাক্টিভ ক্লাস থেকে থাকে, এটার অর্থ হলো তাই, এতটুকু জিনিসের অর্থ হলো তাই, সেটা যদি ক্লাস থেকে থাকে। কিন্তু আমি চেক করব এর অপোজিটটা, যদি না থেকে থাকে, যদি না থাকে অ্যাক্টিভ ক্লাস, তাহলেই অ্যাড করব, তাই না? বলার অর্থ কি, আমার যেহেতু এটাতে অ্যাক্টিভ করাই আছে, তো আমি ক্লিক করলেও এখানে কিন্তু অ্যাক্টিভ ক্লাস অ্যাড হবে না। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, এটাতে যেহেতু অ্যাক্টিভ ক্লাস নেই, তাহলে কিন্তু এটাতে অ্যাড হবে, তাই না? তো সেই জিনিসটা চেক করছি, যদি থেকে থাকে তাহলে অ্যাড করার প্রয়োজন নেই, যদি না থাকে তাহলেই অ্যাড করো। তো এই যে না থাকে, তো সেটা কিভাবে আমরা লিখতে পারি? এখন যেটা লেখা আছে সেটা যদি থাকে, আর এটাকে যদি না থাকে করতে হয়, তাহলে এই নট সিম্বলটাকে ইউজ করতে হবে। ওকে, যদি না থাকে, তো না থাকে তাহলে অ্যাড করো। তাহলে কি অ্যাড করো? তো এই অ্যাড ক্লাস দিস, অ্যাড ক্লাস অ্যাক্টিভ। ওকে, তো আমি যদি আরেকবার চেক করি, তো তখন দেখতে পাবো কাজ ঠিকঠাক করছে, কিন্তু এখনও সেই প্রবলেমটা সলভ হয়নি। কোনটা সলভ হয়নি? যে বাকি যেগুলো আছে সেগুলোতেও কিন্তু অ্যাড হয়ে রয়েছে। তো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি? সবার প্রথমে দেখতে হবে আমি যে ইমেজের ওপরে ক্লিক করলাম সেখানে তো অ্যাড হলো। তো সাপোজ আমি 3 নম্বরে ক্লিক করেছি, 3 নম্বর ইমেজে। তো এই 3 নম্বর ইমেজের আগের ইমেজগুলো আর পরের ইমেজগুলো, এগুলো হলো 3 নম্বর ইমেজের সঙ্গে সিবলিং সম্পর্কিত, অর্থাৎ একে অপরের কিন্তু এরা সিবলিং। তো আমরা সেটাকে কি করব, ডট সিবলিংস এভাবে ধরলাম। তো সিবলিংস মানে আমি 3 নম্বরে ক্লিক করলে এই 1, 2 আর এই 4, 5 এরা কিন্তু 3 নম্বরের সিবলিংস। তো এটার মানে হলো সেটাই। তো সেটাকে আমরা কি করব, রিমুভ ক্লাস। কোন ক্লাসটা রিমুভ করব? অ্যাক্টিভ ক্লাসটা। ওকে, এবারে আমরা আরেকবার টেস্ট করছি বিষয়টা। তাহলে কি হচ্ছে, আমি এখন যদি 3 নম্বরে ক্লিক করি, তাহলে 3 নম্বরটা অ্যাড হয়েছে, বাকিগুলো কিন্তু ছেড়ে দিয়েছে।
একই রকমভাবে আমি যদি শেষেরটায় ক্লিক করি তাহলে শেষেরটা অ্যাড হয়েছে, বাকিগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। ওকে, তো আপনি এখন যদি টেস্ট করে দেখেন যে প্রত্যেকটা কিন্তু এখন পারফেক্টলি কাজ করছে। শুধুমাত্র এই অ্যাক্টিভ ক্লাস অ্যাড হওয়া, রিমুভ হওয়া বাকিগুলো সেইটুখানি হয়েছে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল কাজটা এখনও হয়নি। তো সেই কাজটা এবার আমরা করব এখন। সেটা কি হবে? তারও আগে আরেকটা জিনিস আমি করে নিচ্ছি, যে এর নিচেই আমি $this যে ইমেজটার ওপরে আমি ক্লিক করছি, তো সেই ইমেজের নিশ্চয়ই একটা অ্যাট্রিবিউট আছে। সেই অ্যাট্রিবিউটটা কি? অল্ট। ওকে, তো সেই অল্টটাকে আমি নিয়েছি, নিয়ে এখানে এসে আমি এটাকে আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি। এখানে আমি এটাকে সেভ করছি, আর ফিক ক্যাপশন যেটা আছে সেটার টেক্সটে আমি এটাকে সেভ করে দিচ্ছি, অল টেক্সট। ঠিক আছে, তো এটা তো ক্লিকেও চেঞ্জ করতে হবে, তাই না? তো সেই জন্য এটাকে আমি আবার এখানে লিখলাম। এখন দেখুন এই টেক্সটটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আর বাদিকেও হয়তো খেয়াল করছেন যে আমি কোন ইমেজে ক্লিক করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে আমাদের দুটো কাজ সম্পন্ন হয়ে গেল। তো এটা প্রথমবার লিখেছিলাম কারণ যখন ফার্স্ট টাইম ব্রাউজারটা লোড হচ্ছে তখন ইমেজ ওয়ানের টেক্সটটা তো দেখাতে হতো, সেই জন্য এই বিষয়টা একবার বাইরে লিখেছিলাম। আর এখন ভিতরে কেন লিখলাম এটা? কারণ এক্ষেত্রে আমাকে ক্লিকের পরেও এই ঘটনাটা ঘটাতে হবে, মানে চেঞ্জেসটা কিন্তু দেখাতে হবে। তো সেই জন্য এই ক্লিকের ইভেন্টের মধ্যে কিন্তু আবার এই বিষয়টা আমাকে লিখতে হলো। ওকে, আচ্ছা, এবার নেক্সট যে কাজটা সেটা কি হবে? আমাকে দেখতে হবে আমি কোন ইমেজের ওপরে ক্লিক করছি। তো সেক্ষেত্রে একই পদ্ধতি হবে, দিস ডট অ্যাট্রিবিউট, এর ভিতরে এসে আমি টার্গেট করছি সোর্স। ওকে, যে এই ইমেজের সোর্সটাকে আমি বের করতে চাইছি। বের করে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি ইউআরএল, এবং এর মধ্যে স্টোর করে দিচ্ছি। স্টোর করার পরে আমি কি করব? প্রিভিউ যেটা আছে, মানে প্রিভিউ বলতে এই ইমেজের এই ফিগারের মধ্যে যে চিলড্রেনটা আছে সেটা ডট চিলড্রেন। ওকে, তো এখানে আচ্ছা, এখানে চিলড্রেনের প্রয়োজন নেই কারণ আমি এখানে ইমেজটাকে ধরে নিয়েছিলাম, তো আমাকে শুধু প্রিভিউ লিখলে চলছে। তো প্রিভিউ অ্যাট্রিবিউট, এর মধ্যে এসে আমি ইউআরএলটাকে পাস করে দিলাম। অর্থাৎ এই লাইনে কি করেছি? এই লাইনে এসে আমি পার্টিকুলার কোনো একটা ইমেজের ইউআরএলটাকে আমি এখান থেকে বের করে নিয়েছি। ঠিক আছে, আমি যে ইমেজে ক্লিক করছি সেই ইমেজের ইউআরএলটাকে আমি বের করে নিয়েছি, অর্থাৎ এই লিঙ্কটা বের করে আমি এই ভ্যারিয়েবলে সেভ করে রেখেছি। সেভ করার পরে প্রিভিউ, অর্থাৎ এই যে বড় যে ইমেজটা সেই ইমেজের এই সোর্সের মধ্যে আমি সেটাকে দিয়ে ইনপুট করিয়ে দিয়েছি অ্যাট্রিবিউট ইউআরএল লিখে। আচ্ছা, অ্যাট্রিবিউট ইউআরএল শুধু নয়, আমাকে সোর্স লিখতে হবে, এটা আমি মিস করে গেছি। অ্যাট্রিবিউটের সোর্স যেটা সেটা ইউআরএলটা। এখন চেক করে দেখি, দেখুন চেঞ্জ হয়েছে, এটা কিন্তু এখন পারফেক্টলি কাজ করছে, আর এক্ষেত্রে টেক্সটটাও কিন্তু আমার এখানে চেঞ্জ হচ্ছে। তো আশা করি এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। আর এটা প্রায়শই ইন্টারভিউয়ের একটা কোশ্চেন হয়ে থাকে। এখানে আমরা বেশ কিছু লজিক দেখলাম, আর এটার উপরে বেস করে আপনারা আরও বিভিন্ন নিজেদের থেকে প্রজেক্ট বানানোর চেষ্টা করবেন। আর এই লজিকটাকে নিজেরা বারবার কোডটাকে লিখে প্র্যাকটিস করে কনসেপ্টটাকে কিন্তু ক্লিয়ার করবেন। মেন বিষয় হলো কনসেপ্ট যদি আপনার একবার ক্লিয়ার হয়ে যায়, আপনি কি চাইছেন যদি এটা আপনার কাছে স্পষ্ট থাকে, তাহলে কিন্তু এই ধরনের প্রজেক্ট খুব সহজেই বানাতে পারবেন। এটা খুব কমপ্লিকেটেড প্রজেক্ট, যদি আপনি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে থাকেন তাহলে আপনার কাছে এটা কমপ্লিকেটেড নাও মনে হতে পারে, খুব সিম্পল মনে হতে পারে। কিন্তু আমি প্রথমেই বলে নিয়েছি এটা হলো বিগিনার ফ্রেন্ডলি, কারণ শুরুতে যারা
যে কোয়েরি সবে শেখা শুরু করেছেন, তো তাদের জন্য এই বিষয়টা, তো তাদের জন্য খুবই এটা হেল্পফুল, কারণ তাদের ইন্টারভিউ ক্র্যাক করতে হবে, তাদেরকে জব পেতে হবে। তো এই ধরনের প্রজেক্ট কিন্তু তাদেরকে অবশ্যই করতে জানতে হবে, ইন্টারভিউতে যদি পাস করতে হয় তাকে। তো আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী আরও কোনো ইন্টারভিউয়ের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।